কলকাতা থেকে শত মাইল দূরে একটা প্রত্যন্ত গ্রামে একদিন লক্ষ্মীর আবির্ভাব হয়। তবে লক্ষ্মী কোনো মাটির প্রতিমা নয়, সে ছিল রক্তে মাংসে গড়া একটা মানুষ। অন্যদের মতো একটা মাথা, দুটো পা, দুটো চোখ থাকলেও এই লক্ষ্মীর হাত ছিল চারটা। ব্যাপারটা জানার পর দেশ দেশান্তর থেকে লোকেরা ওই গ্রামে ভিড় জমায় সাক্ষাৎ লক্ষ্মীর দর্শনের জন্য। ভাগ্যক্রমে কলকাতার 4 মেডিকেল স্টুডেন্ট পৌঁছে যায় সেখানে। তারা যাওয়ার পরেই লক্ষ্মীর ব্যাপারে এক অদ্ভুত রহস্য সামনে আসে। কি ছিল সে রহস্য? লক্ষ্মী কি আসলে ঈশ্বরের অবতার, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? সেটাই জানবো 2020 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ মুভি লক্ষ্মী ছেলের গল্প থেকে। গল্পটা নিয়ে বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলতে পারি 8-10টা সাধারণ গল্প থেকে ডেফিনেটলি আলাদা। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন সরাসরি গল্প চলে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটা ছেলেকে কতগুলো লোকের হাতে মার খেতে দেখি। মারতে মারতে ছেলেটাকে আধমরা করে পাশের জঙ্গলে ফেলে রেখে আসে তারা। সেদিন বিকেলে পাশের মাঠে কতগুলো বাচ্চা খেলা করতে আসে। খেলতে খেলতে তাদের বলটা গিয়ে পড়ে জঙ্গলের ভেতরে। সেই বল খুঁজতে গিয়ে একটা বাচ্চা ছেলে ওই আধমরা অবস্থায় ছেলেটাকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। কে ছিল সে ছেলেটা? কেনই বা তাকে এভাবে মারধর করা হচ্ছিল? সেটা জানার জন্য আগে অতীতের ঘটনাগুলো জেনে আসতে হবে। কয়েকদিন আগে একদল মেডিকেল স্টুডেন্ট ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন তারা বাধ্য হয়ে সেখানকার একটা হিন্দু হোটেলে গিয়ে ওঠে, কারণ তাদের গাড়িটা ঠিক হতে অনেক দেরি হয়ে যাবে। তারা 3 বন্ধু ছিল, শিবনাথ, অমরনাথ আর গায়ত্রী। সেখানে তাদের সাথে জয় নামের একজন সাংবাদিকের পরিচয় হয়। পেশায় সাংবাদিক হলেও তার আসল নেশা গল্প লেখা। কোথাও গল্পের আভাস পেলেই জয় সেখানে পৌঁছে যেত। অমরদের কাছ থেকেও এমনই একটা গল্প পেতে চলেছিল সে। তবে এই গল্পটা অন্য গল্প থেকে একেবারেই আলাদা। কথা বলতে বলতে তাদের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। সে সময় ওই গ্রামে অনেক লোকের ভিড় ছিল। সাধারণত গ্রামে এত ভিড় দেখা যায় না, তাই অমররা সেটা দেখে একটু অবাক হয়। তখন জয় তাদেরকে একটা অদ্ভুত বিষয় জানায়। সে বলে এই গ্রামে 4 হাতের মা লক্ষ্মী জন্ম নিয়েছে। তাকে দেখার জন্যই দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্ত এবং শরণার্থীরা ভিড় জমিয়েছে। অমর তার কথা মানতে চায় না, মানবেই বা কেন? মানুষের আবার 4 হাত হয় নাকি? কিন্তু যখন জয় তার ফোন থেকে বের করে 4 হাতওয়ালা জীবন্ত লক্ষ্মীর ছবি দেখায়, তখন সবাই মানতে বাধ্য হয়। সেখান থেকে রুমে ফিরে তারা লক্ষ্মীর বিষয় নিয়ে আলোচনা করছিল। এরই মাঝে তাদের ড্রাইভার এসে জানায় তাদের গাড়ি ঠিক হয়ে গেছে, তারা আগামীকাল ভোরেই রওনা হতে পারবে। তখন গায়ত্রী বলে, ভোরে না গিয়ে একটু পরে বেরোলে হয় না? সেটা শুনে অমর একটু অবাক হয়। তখন গায়ত্রী বলে, আমরা যখন এখানে চলে এসেছি তাহলে একবার জীবন্ত লক্ষ্মীকে দেখিয়ে যাই। শিব তার কথায় রাজি হলেও অমর রাজি হয় না। তখন শিব বলে, আমাদের গাড়িটা তো এখানে নাও নষ্ট হতে পারত, হয়তো এটা ঈশ্বরের কোনো ইশারা, যাতে আমরা লক্ষ্মীর দর্শন করতে পারি। তাদের জোড়াজুড়িতে শেষমেশ অমরকেও রাজি হতে হয়। সেখানে এত ভিড় ছিল যে অমরদেরকে একজন গাইড ভাড়া করতে হয় লক্ষ্মীর কাছে পর্যন্ত পৌঁছানোর জন্য। লোকটা তাদেরকে এই গ্রামের গল্প শোনাতে শুরু করে। একটা সময় ওই গ্রামের দিকে কেউ ফিরেও তাকাতো না। রাজ্যের সবকিছু নিচু জাতের লোকেরা থাকতো ওই এলাকায়। দিনে 2-1টা লোকের আনাগোনা থাকলেও সন্ধ্যার পর সেখানে কেউ পা রাখত না। কিন্তু লক্ষ্মী আসার পর থেকেই তাদের ভাগ্য খুলে গেছে। সে যেহেতু উঁচু শ্রেণীর মানুষেরা তাদের দিকে ফিরেও তাকাতো না, তারাই এখন ওই এলাকায় গিয়ে পুজো করছে, মন্ত্র পড়ছে। ব্যাপারটা নিয়ে গ্রামের সবাই ভীষণ খুশি ছিল। গ্রামে লক্ষ্মী আসার খুশিতে বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছিল। গায়ত্রীরা সবাই সেই মেলায় ঘুরে ফিরে ফাইনালি চলে যায় লক্ষ্মীকে দেখতে। নিজের চোখে বাচ্চাটার 4 হাত দেখে সবাই ভীষণ অবাক হয়। তখন গাইড লোকটা তাদেরকে লক্ষ্মীর ছবি তুলে সেগুলো ফেসবুকে পোস্ট করতে বলে। এটা নাকি সেখানকার নিয়ম। কথাটা শুনে গায়ত্রীরা একটু অবাক হয়, কিন্তু এমন একটা অদ্ভুত ব্যাপার ক্যামেরা বন্ধ না করলেও চলে না। তাই তারা দূর থেকে লক্ষ্মীর ছবি তুলতে শুরু করে। বাচ্চাটাকে দেখে অমরের খুব কৌতূহল হয়, তাই সে জয়কে সাথে নিয়ে লক্ষ্মীর কাছে চলে যায়। সেখানে যাওয়ার সাথে সাথেই পুরোহিতরা তাকে লক্ষ্মীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে বলে। অমর তাদের কথা মতো প্রমাণ করতে গিয়ে হঠাৎ চমকে উঠছে। তার মনের ভেতর একটু খটকা লাগছিল, তবে সে কোনো রিয়্যাক্ট না করে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর জয় তাকে জিজ্ঞেস করে,
লক্ষ্মীকে দেখে কেমন লাগলো? তখন অমর বলে উঠছে, লক্ষ্মীর গায়ে খুব জ্বর। কথাটা শুনে জয় অবাক হয়ে যায়। ঈশ্বরের গায়ে আবার জ্বর হয় নাকি? এরপর তারা দুজন চলে যায় লক্ষ্মীর বাবার সাথে দেখা করতে। অমর তাকে জিজ্ঞেস করে, লক্ষ্মীকে কখনো ডাক্তার দেখানো হয়েছে? ছেলেটা বলে, না। ঈশ্বরকে ডাক্তার দেখিয়ে কি হবে, সেই তো সবকিছুর মালিক। তখন অমর তাকে বোঝানোর চেষ্টা করে যে বাচ্চাটার গায়ে খুব জ্বর, তাই তাদের একজন ডক্টর দেখানো উচিত। সেটা শুনে ছেলেটা বলে, রায়বাবু যা বলবে তাই হবে। এমন সময় সেখানে রায়বাড়ির ছেলে রাজীব চলে আসলে সবাই তাকে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। মূলত রায়বাড়ি হচ্ছে ওই এলাকার জমিদার বাড়ি। তারা শুদ্ধ ব্রাহ্মণ, যে কারণে সমাজে তাদের সম্মানটা সব থেকে বেশি। সেই সাথে তারা ভীষণ পাওয়ারফুল। তো রাজীব এসে লক্ষ্মীর বাবাকে জিজ্ঞেস করে তার বাড়িতে সবকিছু কেমন চলছে। লক্ষ্মীর বাবা বলে, সবকিছু ভালোভাবেই চলছে, অনেক লোক আসছে। এরপর রাজীব প্রণামী বাক্সটা দেখাশোনা করার লোকটাকে জিজ্ঞেস করে, কালেকশন কেমন হচ্ছে? লোকটা জানায়, প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেটা শুনে রাজীব খুব খুশি হয় আর তাকে বলে যে সে যেন সন্ধ্যার পর প্রণামীর টাকা রায়বাড়িতে পৌঁছে দিয়ে তারপর নিজের বাড়িতে যায়। লোকটা তার কথায় রাজি হয়ে যায়। তবে রাজীবের কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এখানে হয়তো লক্ষ্মীকে কেন্দ্র করে কোনো ব্যবসা চলছে। তবে আসল রহস্যটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো লক্ষ্মীর বাবা সুযোগ বুঝে রাজীবকে জানায় যে লক্ষ্মীর খুব জ্বর হয়েছে, তার একটা ডক্টর দেখানো উচিত। কিন্তু রাজীব তার কথা হেসে উড়িয়ে দেয়। সে বলে, ডক্টর বিপদে পড়লে উল্টো ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আর তুমি ঈশ্বরকে ডক্টরের কাছে পাঠাতে চাচ্ছ? তুমি তো সৃষ্টির নিয়মই পাল্টে দেবে দেখছি। সেটা শুনে ছেলেটার কথা বলার সাহস পায় না। এদিকে গায়ত্রীরা সবাই কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তখন অমর গিয়ে তাদেরকে বলে, তোরা কলকাতায় চলে যা, আমি এখানে কয়েকদিন থাকবো। তার কথা শুনে তার বন্ধুরা ভীষণ অবাক হয়। তখন জয় তাদেরকে নিয়ে হোটেলে ফিরে আসে, কারণ সে চাচ্ছিল না বাইরে দাঁড়িয়ে এসব বিষয় নিয়ে ডিসকাস করা হোক। হোটেলে ফেরার পর অমর যখন সবাইকে জানায় যে লক্ষ্মীর খুব জ্বর হয়েছে, সেটা শুনে সবার মনেই ডাউট হয়। তাই তারা তাদের ফেভারিট টিচার ডক্টর মিতালির সাথে যোগাযোগ করে। অমর লক্ষ্মীর ছবিগুলো মিতালিকে পাঠায়। এরপর তাকে ফোন করে জিজ্ঞেস করে, লক্ষ্মীর বর্তমানে খুব জ্বর, এখন আমাদের কি করা উচিত? তখন মিতালি তাদেরকে জানায় যে লক্ষ্মীর ওই 4টা হাত আসলে কোনো দেবী হওয়ার নিদর্শন নয়। লক্ষ্মীর মায়ের পেটে যমজ বাচ্চা ছিল, তবে কোনো কমপ্লিকেশনের কারণে বাচ্চাগুলোর বডি পার্ট মিশে গেছে, আর তাই লক্ষ্মীর 4টা হাত দেখা যাচ্ছে। তবে এই ঘটনা নতুন কিছু নয়। সারা বিশ্বের এরকম বেশ কিছু কেস দেখা গেছে যেখানে বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পর তাদের জোড়া মাথা, জোড়া হাত বা জোড়া পা দেখা গেছে। অমরা সেটা শুনে অবাক হয়ে যায়। এরপর মিতালি তাদেরকে জানায় যে তারাও একবার এমন একটা বাচ্চার সার্জারি করেছিল। সার্জারিটা করতে তাদের মোট 36 ঘন্টা সময় লেগেছিল এবং লক্ষ্মীরও সার্জারি প্রয়োজন। হয়তো তার শরীরের ভেতরকার বডি পার্টগুলো খুব বাজে পরিস্থিতিতে আছে। তার গায়ে থাকা জ্বরটা সেটারই লক্ষণ। সার্জারি না করলে এই ধরনের বাচ্চাদেরকে বাঁচানো সম্ভব হয় না। এটা শুনে অমররা সবাই খুব টেনশনে পড়ে যায়। তখন মিতালি বলে উঠছে, তুমি গিয়ে লক্ষ্মীর বাবা আর মাকে বোঝাও যে এটা কোনো ধর্মীয় বিষয় নয়, এটা একটা অসুস্থতা, তাই তারা বাচ্চাটাকে ডক্টরের কাছে নিয়ে যাক। কিন্তু অমরের পক্ষে সেটা একদমই সম্ভব ছিল না, কারণ গ্রামের লোকেরা তো বাচ্চাটাকে সত্যিকারের লক্ষ্মী ভেবে বসেছিল। আর গ্রামের লোকদের ধর্ম এবং কুসংস্কারের প্রতি বিশ্বাস একটু বেশি ছিল। তাই মিতালি বলে, তাহলে একটা কাজ করো, তোমরা সেখানকার একজন লোকাল ডক্টরকে দিয়ে লক্ষ্মীর চেক আপ করাও, সে সবাইকে সবকিছু বুঝিয়ে বলবে। সেটা শুনে অমর বলে, এটা সম্ভব নয় ম্যাম, এখানে সবাই লক্ষ্মীর পুজো করছে, ঈশ্বরকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার মতো পাপ তারা একদমই করবে না। তখন মিতালি বলে, এটা যেহেতু একটা সেন্টিমেন্টের ব্যাপার, তাই তোমরা ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করো না, যদি তারা না বোঝে তাহলে ঈশ্বরকে ঈশ্বরের হাতেই ছেড়ে দাও। অমর তখন তার আর কথা বাড়ায় না। এরপর মিতালি বাচ্চাটার জ্বর কমানোর জন্য একটা মেডিসিন প্রেসক্রাইব করে দেয়। এরপর অমররা সেই মেডিসিন নিয়ে চলে যায় লক্ষ্মীর বাড়িতে। তারা লক্ষ্মীর অসুস্থতার বিষয়টা মানুষকে জানানোর জন্য একটা ইনোভেটিভ আইডিয়া বের করে। তারা একটা ল্যাপটপ নিয়ে গিয়ে মহাভারতের ড্রামা দেখাতে শুরু করে। সবাই খুব মনোযোগ দিয়ে মহাভারত দেখছিল। তখন গায়ত্রীর সুযোগ বুঝে চলে যায় ঘরের ভেতর লক্ষ্মীর মায়ের সাথে দেখা করতে। সে লক্ষ্মীর মাকে বুঝিয়ে শুনিয়ে ঔষধটা দিয়ে আসে। মূলত লক্ষ্মীর মাও চাচ্ছিল বাচ্চাটাকে ডক্টরের কাছে নিয়ে যেতে, কিন্তু কেউই তার কথায় পাত্তা দিচ্ছিল না। তাই সে গায়ত্রীর কাছ থেকে ঔষধগুলো পেয়ে খুব খুশি হয়। এর মাঝে অমররা হঠাৎ মহাভারতের মাঝেই প্যারালিটিক্যাল টুইন্সের বিষয়ে একটা ভিডিও দেখাতে শুরু করে।
প্যারালিটিক্যাল টুইন্স তাদেরকে বলা হয়, যারা মায়ের পেটে থাকা অবস্থায় একসাথে যুক্ত হয়ে যায়। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে একটা বাচ্চার মধ্যেই অন্য বাচ্চার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকশিত হয়, যে কারণে ভূমিষ্ঠ হওয়ার পর তাদের দৈহিক আকৃতি অদ্ভুত হয়ে থাকে। এই ধরনের বাচ্চাদেরকে সার্জারির মাধ্যমে তাদের শরীর থেকে তাদের যমজের এক্সট্রা অঙ্গগুলো বাদ দিয়ে দেওয়া হয়, যাতে তারা স্বাভাবিকভাবে বাঁচতে পারে। কিন্তু সময় থাকতে যদি সার্জারি না করা হয়, তাহলে তাদের বাঁচিয়ে রাখা একদমই সম্ভব হয় না। অমর সবাইকে বোঝানোর চেষ্টা করে যে লক্ষ্মী আসলে কোনো ভগবান না, কোনো সমস্যার কারণেই তার মায়ের পেটে থাকা যমজ বাচ্চারা যুক্ত হয়ে গেছে, যে কারণে লক্ষ্মীর 4টা হাত দেখা যাচ্ছে। সে ভিডিওটা দেখে সবাইকে প্রমাণ করে দেয় যে বিশ্বের বিভিন্ন দেশে এর আগে শুধু লক্ষ্মী নয়, গণেশ, দুর্গা, ব্রহ্মা সবকিছুই জন্মেছে। অর্থাৎ অনেকেরই 4টা হাত, 2-3টা মাথা অথবা 4টা পা ছিল, কিন্তু কেউই তার কথা মানতে চায় না। লক্ষ্মীর বাবা রেগে গিয়ে বলে, তোমার বংশের কেউ কখনো এরকম ভাবে জন্মেছে? যদি ঈশ্বরের ইশারা না থাকতো, তাহলে আমার বাড়িতে লক্ষ্মী জন্মাতো না। তারা কোনোভাবেই এটা মানতে রাজি না যে ওই মেয়েটা একজন সাধারণ মানুষ আর সে অসুস্থ। তখন অমর বলে, আমরা তো ডক্টর, আমরা জানি লক্ষ্মীর কি সমস্যা। আমরা তোমাদের ক্ষতি চাই না, বাচ্চাটাকে বাঁচাতে চাই। যদি সময় মতো চিকিৎসা না করা হয়, তাহলে ভগবানও তোমার মেয়েকে বাঁচাতে পারবে না। সেটা শুনে লক্ষ্মীর দাদা হরিণ খুব রেগে যায়। সে বলে, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, আমাদেরকে এসব ডক্টরি জ্ঞান দিতে এসো না। 100 বছরের বেশি সময় ধরে নিচু জাতির কলঙ্ক মাথায় বয়ে নিয়ে বেড়াচ্ছি। মানুষ আমাদের গ্রামে পা রাখতেও ঘৃণা করত, আমাদের দিকে কেউ মুখ তুলে তাকাতো না। কিন্তু লক্ষ্মী আসায় আমাদের সব কলঙ্ক ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আর তোমরা উড়ে এসে জুড়ে বসে বলে দেবে যে লক্ষ্মী নেই আর আমরা মেনে নিব? এসব কথা শুনে জয় বুঝে যায় গ্রামের লোকেরা এটা নিয়ে ভয় পাচ্ছে যে লক্ষ্মীর এই বিশেষত্ব নষ্ট হয়ে গেলে তাদের অবস্থা আবারও আগের পর্যায়ে পৌঁছে যাবে। তাই জয় এবং বাকিরা অমরকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে যায়। হোটেলে ফেরার পর জয় তাদের সবাইকে বলে, তোমাদের এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। আজকে যা হয়েছে সেটা যদি রায়বাড়ির লোকজন জানতে পারে, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমন সময় অমর বলে উঠছে, আমি কালকে রায়বাড়িতে যাব, আর বাকিরা গিয়ে লক্ষ্মীর বাবা মাকে আবারও বোঝানোর চেষ্টা করবে। কোনোভাবে যদি রাজি করানো যায়, তাহলে লক্ষ্মীকে নিয়ে আমরা কলকাতা ফিরে যাব। কিন্তু তার কথায় শিব রাজি হয় না, কারণ সে জানতো এর পরিণতি একদমই ভালো হবে না। তাছাড়া যে বাচ্চাটাকে নিয়ে তার বাবা মায়েরই কোনো চিন্তা নেই, তাকে নিয়ে ওরা কেন এত চিন্তা করবে? তখন অমর বলে, আমাদের এই কাজটা করতে হবে। হরেন রায় বাড়িতে গিয়ে আমাদের কমপ্লেইন করার আগে আমাদেরকে সেখানে পৌঁছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করতে হবে, যাতে পুরো ব্যাপারটা সামাল দেওয়া যায়। জয়ও অমরকে সাপোর্ট করছিল, কারণ অমর তো কোনো ভুল কাজ করছে না। সে শুধু এটা নিয়ে কষ্ট পাচ্ছে যে তাদের চোখের সামনে একটা নিষ্পাপ ফুটফুটে বাচ্চা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর তারা ডক্টর হয়েও কিছুই করতে পারছে না। যদিও শিব তার কথা মানতে চাচ্ছিল না, তবুও সবার মুখের দিকে তাকিয়ে সেও রাজি হয়ে যায়। পরদিন তাদের প্ল্যান ওয়াইজ গায়ত্রী এবং জয় চলে যায় লক্ষ্মীর বাড়িতে, আর অমর শিবকে নিয়ে যায় রায়বাড়িতে। রাজীব তাদেরকে দেখে একটু অবাক হয়, কারণ এর আগে তাদের সাথে রাজীবের পরিচয় হয়নি। অমররা তাকে জানায় যে তারা কলকাতা থেকে এসেছে, জুনিয়র ডক্টর। এটা শুনে রাজীব তাদেরকে খুব আদর আপ্যায়ন করে। অমর লক্ষ্মীর বিষয়টা রাজীবকে খুলে বলতে চাচ্ছিল, কিন্তু তার মনে ভয় হচ্ছিল যে রাজীবও অন্যদের মতো রিয়্যাক্ট করবে কিনা। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে রাজীবকে বলে, আমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আপনার ব্যাপারে যদি আগে জানতাম, তাহলে সরাসরি আপনার কাছেই আসতাম। কথাটা শুনে রাজীব বেশ অবাক হয়। তখন অমর বলে, আসলে আমরা গতকাল সন্ধ্যায় লক্ষ্মীর বাড়িতে গিয়েছিলাম। আমরা চাচ্ছিলাম লক্ষ্মীর বাবা মা যেন তাকে একটু ডক্টর দেখায়। রোজ এত মানুষ আসছে, বাচ্চাটাকে স্পর্শ করছে, যদি কোনো রকম ইনফেকশন হয়ে যায়, তাহলে তো বাচ্চাটা বাঁচবে না। ঈশ্বর হলেও সে তো মানুষের অবতার নিয়ে জন্মেছে, তাই মানুষের মতো একটু খেয়াল রাখা দরকার। এ কথা শুনে রাজীবের টনক নড়ে। সে বলে, তোমরা তো আমার বন্ধুর মতো কাজ করলে, অবশ্যই লক্ষ্মীর খেয়াল রাখা দরকার, কারণ সে অন্য কারো লক্ষ্মী না হলেও আমার জন্য তো লক্ষ্মী। তার এই কথার পেছনে একটা রহস্য লুকিয়ে আছে, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো রাজীব তখন ভয়ে অমরকে জিজ্ঞেস করে, এখন আমাদের কি করা উচিত? লক্ষ্মী ঠাকুরকে কিভাবে বাঁচাবো? তখন অমর বলে, সবসময় এটা খেয়াল রাখবেন যেন কেউ লক্ষ্মীর গায়ে স্পর্শ না করে, শুধুমাত্র লক্ষ্মীর বাবা মা ছাড়া। ইনফেকশন হয়ে গেলেই তো বিপদ। সেটা শুনে রাজীব তৎক্ষণাৎ তার একটা লোককে ডেকে গ্রামের মধ্যে হুঁশিয়ারি দিয়ে দিতে বলে, যাতে কেউই লক্ষ্মীর গায়ে স্পর্শ না করে। এরপর সে অমরদেরকে জোর করে ধরে নিয়ে যায় লক্ষ্মীর স্পেশাল দর্শনের জন্য।
কারণ অমরা যে লক্ষ্মীর সাথে সরাসরি দেখা করেছে সেটা তারা স্বীকার করেনি। সেখানে যাওয়ার পর রাজীব নিজেই হরেনের কাছে গিয়ে অমরকে দেখিয়ে বলে, তোমরা যেমনটাই ভেবেছ তেমনটা নয়, ওরা তোমাদের সাহায্য করতে এসেছিল। এই ছেলেটা খুব ভালো। রায়বাড়ির উপরে যেহেতু কেউ কথা বলতো না, তাই হরেনও কোনো কথা বাড়ায় না। তারপর আমরা সবাই কলকাতা যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। যাওয়ার সময় অমর যখন রাজীবের কাছ থেকে বিদায় নিতে যায়, তখন রাজীব বলে, শোনো, কলকাতায় পৌঁছে আমার এবং আমাদের লক্ষ্মীর ব্যাপারে একটু ভালোভাবে প্রচার করবে। মূলত সে ওই বছর ইলেকশনে দাঁড়ানোর প্ল্যানিং করছিল, তাই যত প্রচার হবে ততই তার ভালো। অমর তার কথা মেনে নেয়। সেটা শুনে রাজীব খুব খুশি হয়। কিন্তু মজার ব্যাপার হলো, তাদের মধ্যে এত কথা হয়েছে, কিন্তু রাজীব এখন পর্যন্ত অমরের নামটাই জানে না। তাই যাওয়ার সময় যখন সে অমরের নাম জিজ্ঞেস করে, তখন অমর বলে, আমার নাম আমির হোসেন। সেটা শুনে রাজীব কিছু সময়ের জন্য থমকে যায়। এরপর আমির সেখান থেকে বেরিয়ে আসে। মূলত আমির একজন মুসলিম ছিল, কিন্তু এই এলাকাটা যেহেতু হিন্দু এলাকা আর সেখানে ধর্মীয় গোঁড়ামিটা একটু বেশি, তাই শিবের বুদ্ধিতে সে নিজেকে অমর নামে পরিচয় দিয়েছিল। রাজীব কোনোভাবেই ব্যাপারটা হজম করতে পারছিল না যে একজন মুসলিম লক্ষ্মীর দর্শন করতে এসেছে। কিন্তু সে কোনো রিয়্যাক্ট করার আগেই আমিররা সেখান থেকে বেরিয়ে যায়। সবাই জানতো তারা কলকাতায় রওনা হয়ে গেছে, কিন্তু আসল ঘটনা ছিল অন্য কিছু। সেই রাতে লুকিয়ে লুকিয়ে তারা আবারও লক্ষ্মীর বাড়িতে যায়, তবে বাড়ির ভেতরে ঢোকে না। বাড়ির পেছনে জঙ্গলটার ভেতরে গাড়ি নিয়ে ওয়েট করতে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কার জন্য অপেক্ষা করছে? কিছুক্ষণের মধ্যেই লক্ষ্মীর মা লক্ষ্মীকে নিয়ে জঙ্গলের পথ ধরে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন জানা যায়, গায়ত্রী আসলে লক্ষ্মীর মায়ের কাছে বলেছিল, রাতে যখন সবাই বাড়ি চলে যাবে তখন আমরা লুকিয়ে লুকিয়ে এখানে আসব। তুমি লক্ষ্মীকে নিয়ে আমাদের সাথে শহরে যাবে। তোমার মেয়ের ডক্টর দেখানো উচিত। তার একটা অপারেশন করাতে হবে, না হলে তোমার মেয়েকে বাঁচানো যাবে না। যদি তুমি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে আমাদের সাথে শহরে যেও। লক্ষ্মীর মা তার কথা মেনে নেয়। আর সেই কথা মতোই তারা রাতের বেলায় লক্ষ্মীর মায়ের জন্য অপেক্ষা করছিল। লক্ষ্মীর মা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তাদের সামনে এসে দাঁড়ায়। সে লক্ষ্মীকে গায়ত্রীর হাতে তুলে দিয়ে বলে, আমার লক্ষ্মীকে বাঁচিয়ে রেখো। এতটুকু বলেই সে আবার দৌড়ে চলে যায়। গায়ত্রী তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু লক্ষ্মীর মা আর ফিরে তাকায় না। গায়ত্রীরা সবাই তখন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। বাচ্চাটাকে নিয়ে তারা কি করবে? তারা কি পারবে এতটুকু বাচ্চাকে সামলে রাখতে? কিন্তু এসব নিয়ে ভাবার সময় ছিল না। তাই তারা দ্রুত লক্ষ্মীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। লক্ষ্মীর মা বাড়িতে ফিরে এক গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে। সে চিৎকার শুনে লক্ষ্মীর বাবা ছুটে চলে আসে। তখন লক্ষ্মীর মা বলে, লক্ষ্মী হারিয়ে গেছে, আমি একটু বাথরুমে গিয়েছিলাম, এসে দেখি লক্ষ্মী নেই। এই কাজটা সে এজন্য করেছিল যাতে তার উপরে কেউ ডাউট না করে। আর গায়ত্রীরা যেহেতু লক্ষ্মীকে নিয়ে কলকাতায় চলে গেছে, তাই লক্ষ্মীকে খুঁজে পাওয়াটাও তাদের পক্ষে সম্ভব ছিল না। আরেকদিকে আমিরা কলকাতা পৌঁছে সোজা চলে যায় তাদের টিচার মিতালির বাড়িতে। মিতালি তাদের টিচার হলেও তাদের সাথে সম্পর্কটা ছিল একদম মা এবং সন্তানের মতো। তারা জানতো এমন পরিস্থিতিতে মিতালি ছাড়া তাদের আর কেউ সাহায্য করতে পারবে না। কিন্তু তাদের এমন কাজ দেখে মিতালির মাথায় আকাশ ভেঙে পড়ে। এরকম একটা ছোট্ট বাচ্চাকে গ্রাম থেকে তুলে নিয়ে পালিয়ে আসাটা সে একদম মেনে নিতে পারছিল না। তখন আমি তাকে বোঝায় যে তারা যদি বাচ্চাটাকে না নিয়ে আসতো তাহলে সে মারা যেত। তখন কেউ এটা ভাবতে যেত না যে ঈশ্বর কিভাবে মারা গেল। তখন মিতালি বলে, তাদের সন্তান নিয়ে যদি তাদের মাথা ব্যথা না থাকে তাহলে তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের নামে যদি এখন পুলিশ কেস হয়ে যায় তাহলে কি করবে? কে তোমাদের বাঁচাবে? আমিরাও তার কথা নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু যা হবার তা তো হয়েই গিয়েছে, এখন তো আর কিছুই করার নেই। মিতালি নিজেও বুঝতে পারছিল না তার কি করা উচিত। তাই সে আমিরের বাবা আনোয়ার হোসেনকে তার বাড়িতে ডেকে আনে। আনোয়ারও তার ছেলের কাজ দেখে হতবাক হয়ে যায়, কিন্তু আমিরেরও আসলে কিছুই করার ছিল না। মায়া, মমতা এবং নীতিবোধ তার মধ্যে একটু বেশি ছিল, যেটা আপাত দৃষ্টিতে খুব ভালো গুণ মনে হলো এই ক্ষেত্রে তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তবে এখানেই শেষ নয়, এর রেশ আরো অনেক দূর পর্যন্ত করাবে, সেটা আমরা সামনেই বুঝতে পারবো। তো এরপর তারা সবাই মিলে এটা ভাবতে বসে যে এই বিপদ থেকে তারা কিভাবে উদ্ধার হতে পারবে। তবে তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, লক্ষ্মীর এখন এমার্জেন্সি যে অপারেশনটা হওয়া দরকার সেটা তারা কিভাবে করবে। এদিকে লক্ষ্মীকে খুঁজে না পাওয়ায় সারা গ্রামে হুলস্থুল বেঁধে যায়। সবাই চারদিকে লক্ষ্মীকে খুঁজতে শুরু করে। তারা কোনোভাবেই এটা বুঝতে পারছিল না যে মাঝরাতে লক্ষ্মী গায়েব হলো কিভাবে।
এরই মাঝে লক্ষ্মীর বাবা খুঁজতে খুঁজতে তাদের ঘরের খাটের নিচে কিছু ওষুধ, টাকা আর একটা ঘড়ি দেখতে পায়। লক্ষ্মীদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই তার মায়ের কাছে এতগুলো টাকা থাকারও কথা না। আর লক্ষ্মীকে তো তারা কখনো ডাক্তারি দেখায়নি, তাহলে ওষুধগুলো বা কোথা থেকে আসবে? এবার আসে ঘড়ির কথাটা। ঘড়িটা মূলত গায়ত্রীর ছিল। লক্ষ্মীদের বাড়িতে যেহেতু কোনো ঘড়ি ছিল না, তাই গায়ত্রীর সময় মতো বাচ্চাটাকে ঔষধ খাওয়ানোর জন্য লক্ষ্মীর মাকে নিজের ঘড়িটা দিয়ে দেয়। এসব দেখে লক্ষ্মীর বাবার মনে ডাউট হয়। সে দৌড়ে গিয়ে লক্ষ্মীর মাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে কোনোভাবেই মুখ খোলে না। তখন লক্ষ্মীর বাবা এবং দাদা মিলে তাকে প্রচণ্ড মারধর করে। মারতে মারতে বেচারিকে আধমরা করে ফেলে। তারা আবারও লক্ষ্মীকে খুঁজতে শুরু করে, কিন্তু এত যন্ত্রণা সহ্য করেও লক্ষ্মীর মা কোনো কিছুই স্বীকার করে না। অন্যদিকে মিতালিরা এটা ভেবেই পাচ্ছিল না যে কিভাবে লক্ষ্মীর অপারেশন করানো যায়। বাবা মায়ের পারমিশন ছাড়া তো এরকম বাচ্চাকে হসপিটালে ভর্তিই করাবে না। অপারেশন তো দূরের কথা, তাছাড়া আমিরদেরই বা কি হবে? ভাবতে ভাবতে একটা পর্যায়ে বিরক্ত হয়ে শিব বলে উঠছে, এত ভেবে লাভ নেই, যদি কোনো বিপদে পড়েও যাই তাহলে পালিয়ে অন্য রাজ্যে চলে যাব। সেটা শুনে আমিরের মাথায় একটা আইডিয়া আসে। সে বলে, আমরা তো অন্য রাজ্যে গিয়ে লক্ষ্মীর ট্রিটমেন্ট করাতে পারি। নিউজটা যেহেতু পশ্চিমবঙ্গের একটা গ্রামের, তাই সেটা কলকাতার বাইরে প্রচার হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর প্রচার হলেও অনেক দেরিতে। তাই আমরা খুব সহজেই অন্য রাজ্যে গিয়ে লক্ষ্মীর ট্রিটমেন্টটা করাতে পারি। তার আইডিয়াটা বেশ ভালো ছিল, কিন্তু এতে রিস্ক ছিল অনেক বেশি। কারণ লক্ষ্মী চুরি হওয়ার জন্য সবাই তাদেরকে সন্দেহ করছিল, কারণ রিসেন্টলি তারাই লক্ষ্মীকে নিয়ে সব থেকে বেশি ইন্টারেস্ট দেখিয়েছে। সব মিলিয়ে তারাই বর্তমানে সব থেকে বেশি বিপদে। তাই মিতালি একটু ভয় পেয়ে যায়। সে আমিরদের সাহায্য করতে চাচ্ছিল, কিন্তু শহর থেকে সেফলি বেরোনোর জন্য তাদের একজন পাওয়ারফুল ব্যক্তির সাহায্যের প্রয়োজন ছিল। তবে তাদের পরিচিত এমন কোনো পাওয়ারফুল ব্যক্তি ছিল না। এমন সময় আমির বলে উঠছে, একজন তো আছে। এটা শুনে মিতালির মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে ওঠে, কারণ আমির মূলত মিতালির হাজবেন্ড ঋতুব্রতর দিকে ইঙ্গিত দিচ্ছিল। ঋতুব্রতর সাথে মিতালির অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে, তাদের মধ্যে এখন আর কোনো যোগাযোগ নেই। আসলে মিতালির মেয়ে খুব ফেমাস একজন পর্বতারোহী ছিল, পাহাড়ি ছিল তার একমাত্র নেশা। ঋতুব্রত কখনোই সেটা পছন্দ করত না। সে চাইতো তার মেয়ে 8-10টা সাধারণ মেয়েদের মতো পড়াশোনা করে একটা ভালো কর্পোরেট জব করবে। তবে তার মেয়ে কখনোই সেটা চায়নি। পড়াশোনায় মেয়েটা খুবই ভালো ছিল, কিন্তু তার স্বপ্ন ছিল দুরন্ত আকাশে উড়ে বেড়ানোর। মিতালি সবসময় তার মেয়েকে সাপোর্ট করত, কিন্তু একদিন তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে পুরস্কার পাওয়া মেয়েটাই একদিন এক ভয়ঙ্কর পাহাড় ধসে মারা যায়। মিতালিরা কেউ তার এই অস্বাভাবিক মৃত্যুটা মেনে নিতে পারছিল না। সব থেকে বেশি আঘাত পেয়েছিল ঋতুব্রত। সেখান থেকে প্রতিনিয়ত তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়, আর একটা পর্যায়ে তারা ডিভোর্স নিয়ে নেয়। এত বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। ঋতুব্রত একজন মিনিস্টার, আর মিতালি একজন সফল ডক্টর, তাই দুজনেই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আজ আমিরদের জন্য মিতালি আবারও ঋতুব্রতর সাথে যোগাযোগ করার ডিসিশন নেয়। তার খুব অস্বস্তি লাগছিল, তবুও সে কাজটা করে, কারণ আমিরাও ঠিক তার মেয়ের মতোই আকাশে ওড়ার চিন্তা করছিল। সহানুভূতি দেখিয়ে একটা বাচ্চার সাহায্য করার চেষ্টা করছিল। তাই মিতালির ইচ্ছা তার মেয়ে উঠতে না পারলেও অন্তত আমিরা যেন পারে। এরপর আমিরা সবাই নিজেদের বাড়িতে ফিরে আসে। লক্ষ্মী তখন মিতালির বাড়িতেই ছিল। তার হেল্পিং হ্যান্ড গোপা মেয়েটার খুব যত্ন করছিল, ঠিক মায়ের মতো। তাই আমিরা লক্ষ্মীকে সেখানে রাখাটাই উচিত বলে মনে করে। পরদিন মিতালি চলে যায় ঋতুব্রতর সাথে দেখা করতে। এতদিন পর মিতালিকে দেখে ঋতুব্রত একটু অবাক হয়। এরপর মিতালি তাকে সবকিছু খুলে বলে। তার কথাগুলো শুনে ঋতুব্রত অবাক হয়ে জিজ্ঞেস করে, লক্ষ্মীর কি আসলেই 4টা হাত? তখন মিতালি তার ফোন থেকে লক্ষ্মীর একটা ছবি বের করে দেখায়। ছবিটা দেখে ঋতুব্রত নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সেই সাথে এটা ভেবেও সে অবাক হয়ে যায়, আমিরদের মতো 3টে ইয়াং ছেলে কিভাবে এত বড় একটা রিস্কের কাজ করে ফেললো। সব থেকে বড় সমস্যা হচ্ছে মেয়েটার অপারেশন করা, কারণ বাবা মা ছাড়া কোনোভাবেই বাচ্চাটাকে হসপিটালাইজড করা যাবে না, সেটা যে রাজ্যেই হোক না কেন। অনেক ভাবনা চিন্তার পর ঋতুব্রতর মাথায় একটা আইডিয়া আসে। সে মিতালিকে জিজ্ঞেস করে, আচ্ছা গোপা কি বিবাহিত? মিতালি বলে, হ্যাঁ 3 বছর হয়েছে। সেটা শুনে ঋতুব্রত বলে, আমাদের হাতে এখন একটাই রাস্তা আছে, গোপাকে লক্ষ্মীর মা বানিয়ে নিয়ে যেতে হবে। মিতালির কাছেও আইডিয়াটা বেশ ভালো লাগে, কিন্তু সবার আগে গোপার সাথে কথা বলাটা জরুরি ছিল। তাই মিতালি বলে, আমি আগে গোপার সাথে কথা বলে দেখি, তারপর ডিসিশন নেব। ঋতুব্রত তার কথা মেনে নেয়।
সেই সাথে সে আমিরদের সাথে দেখা করতে চায়। তারা আগামীতে কি কি করতে চাচ্ছে সেটা নিয়ে ঋতুব্রত সামনাসামনি তাদের সাথে কথা বলতে চাচ্ছিল। তাই মিতালি কোনো আপত্তি করে না, শুধু এটুকু বলে, তুমি তোমার সরকারি গাড়ি আর বডিগার্ড ছাড়া এসো, আমি চাচ্ছি না ব্যাপারটা নিয়ে অযথা হাঙ্গামা হোক। ঋতুব্রত তার কথা মেনে নেয় এবং পরদিন পৌঁছে যায় মিতালির বাড়িতে। সেখানে গিয়ে সে আমিরদের সাবধান করে দেয় যে তাদের মধ্যে হওয়া কথাগুলো যেন কোনোভাবেই পাঁচকান না হয়। এরপর সে বলে, আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা অনেক বেশি রিস্কি আর ইলিগাল, কিন্তু বাচ্চাটাকে যদি এই অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় তাহলে সে মারা যাবে, আর যদি এখানেও ফেলে রাখা হয় তাহলেও মারা যাবে। তাই আমি এই কাজটা করতে রাজি হচ্ছি। তবে আমার সব দ্বিধা কেটে যাবে যদি তোমরা বাচ্চাটাকে সুস্থ অবস্থায় কলকাতায় ফিরিয়ে আনতে পারো। আমিরা সবাই খুশি মনে রাজি হয়ে যায়, তাদের কনফিডেন্স ছিল তারা বাচ্চাটাকে বাঁচাতে পারবে। এরপর ঋতুব্রত আমিরের কাছে গিয়ে বলে, আমি তোমার ব্যাপারে সবকিছু শুনেছি, তোমাদের মতো ছেলেমেয়েরা যদি আগামীতে দেশের হাল ধরে তাহলে দেশটা আরও সুন্দর হয়ে উঠবে। আই অ্যাম প্রাউড অফ ইউ। এই কথা শুনে আমির ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ এখন পর্যন্ত তার কাজ নিয়ে সবাই দোষারোপ করে যাচ্ছিল, এমনকি তার বন্ধুরাও। তাই ঋতুব্রতর মুখে নিজের প্রশংসা শুনে তার চোখে পানি চলে আসে। তাকে দেখে বাকিরাও ইমোশনাল হয়ে পড়ে। ছেলেটা বাচ্চাটাকে বাঁচানোর জন্য নাওয়া খাওয়া সব ভুলে গেছে। দিনরাত শুধু একটাই চিন্তা করে যাচ্ছে, কিভাবে বাচ্চাটাকে বাঁচিয়ে তার মায়ের কোলে সুস্থভাবে ফিরিয়ে দিতে পারবে। এদিকে লক্ষ্মীর মায়ের অবস্থা খুবই করুণ। তার উপর এত অত্যাচার করা হয়েছে যে বেচারির জ্বর চলে এসেছে। লক্ষ্মী না থাকায় সারা গ্রামে শোকের ছায়া পড়ে গেছে। কেউ আর তাদের গ্রামের দিকে মুখ তুলে তাকায় না। আবারও আগের পর্যায়ে পৌঁছে গেছে তারা। জয় যেহেতু এখনো সেখানে আছে, তাই তাকে বেশ কয়েকবার রায়বাড়িতে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে আমিরদের চেনে কিনা বা তাদের পরিচয় কতটুকু। তবে জয় প্রত্যেকবারই ব্যাপারটা অস্বীকার করে গেছে। সে বলেছে, আমি ওদের চিনি না, শুধু মেলায় পরিচয় হয়েছে। অন্যদিকে আমিররা প্ল্যানিং করছিল কিভাবে কি করা যায়। ঋতুব্রত তাদেরকে বুঝিয়ে শুনিয়ে গোপাকে লক্ষ্মীর মায়ের অভিনয় করার জন্য রাজি করাতে বলে। সেই সময় আমির অন্য রাজ্যে গিয়ে লক্ষ্মীকে চিকিৎসা করানোর কথাটা তোলে। তার আইডিয়াটা সবার খুব ভালো লাগে, তাই তারা ভুবনেশ্বর যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ কলকাতা থেকে ভুবনেশ্বর বেশ দূরে, আর সেখানে যাওয়া আসা করাটাও সহজ। তাছাড়া সেখানে মিতালির পরিচিত একজন ভালো ডক্টরও আছে, তাই সেখানে গেলে লক্ষ্মীর ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে। সবাই তখন সেই সিদ্ধান্ত মেনে নেয়। এরই মাঝে গোপা এসে বলে, আমি তোমাদের সব কথা শুনছিলাম, তোমরা চিন্তা করো না, আমি লক্ষ্মীর মা সেজে তোমাদের সাথে যাব। আমার তো ছেলে মেয়ে নেই, লক্ষ্মীকে দেখলে আমার নিজের মেয়ে মনে হয়। তার কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তবে আনোয়ার ভয় পাচ্ছিল যে এসবের মধ্যে আমিরদের কোনো ক্ষতি না হয়। তখন ঋতুব্রত বলে, নতুন করে আর ক্ষতি হওয়ার মতো কিছুই নেই। এখন বাচ্চাটাকে বাঁচাতে পারলে অন্তত নিজেদের মনে শান্তি পাওয়া যাবে, আর হয়তো বাচ্চাটার পরিবার তাকে সুস্থ দেখে তাদের ধারণা পাল্টে ফেলতে পারে। তাছাড়া দেশে প্রতিনিয়ত কত মানুষ ভুয়া ডক্টর, ভুয়া ইঞ্জিনিয়ার সেজে অন্যায় করে বেড়াচ্ছে। এরা তো সেসব কিছু করছে না, বরং একটা ফুটফুটে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে। তাই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এ কথা শুনে আনোয়ার শান্ত হয়, আর সবাই মিলে ভুবনেশ্বর যাওয়ার প্রস্তুতি শুরু করে। পরদিন খুব সকাল সকাল তারা ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মিতালি এবং আনোয়ার গোপার বাচ্চাটাকে নিয়ে ট্রেনে করে রওনা হয়, যাতে দ্রুত পৌঁছে গিয়ে তাকে হসপিটালাইজড করা যায়। আর ঋতুব্রতর কথায় আমিরা বাই রোডে রওনা হয়। বলতে গেলে আমিরা এখন লক্ষ্মীর কিডন্যাপিংয়ের আসামি, তাই তাদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট নেওয়াটা ঠিক হবে না। তো চলতি পথে তারা জয়কেও সাথে নিয়ে নেয়। জয়ের সাথে তাদের প্রতিনিয়ত কথা হতো। তারা জয়ের কাছ থেকেই লক্ষ্মীদের বাড়ির খোঁজ খবর পেত। তাই আমিরদের কথায় জয় আগেই ওই গ্রাম থেকে বেরিয়ে এসেছিল, যাতে তাদের সাথে ভুবনেশ্বর যেতে পারে। তবে হোটেল থেকে বেরোনোর আগে সে একটা বুদ্ধিমানের মতো কাজ করছিল। সে হোটেলের রেজিস্টারটা তুলে এনে একটা নির্জন জায়গায় ফেলে দিয়েছিল। কারণ আমিরাও যেহেতু এই হোটেলেই উঠেছিল, তাই সেখানকার রেজিস্টার থেকে তাদের সব ডিটেলস বের করা যেত। কিন্তু রেজিস্টারটা গায়েব হয়ে যাওয়ার কারণে আমিরদের খোঁজ পাওয়া এখন প্রায় অসম্ভব। যাই হোক, মিতালিরা আগে ভুবনেশ্বর পৌঁছে গিয়ে লক্ষ্মীকে অ্যাডমিট করে দেয়, আর ডক্টরের সাথে ডিসকাস করে তার অপারেশনের শুরু করে। কিছুক্ষণের মধ্যে আমিরাও সেখানে পৌঁছে যায়। তারা দেখে গোপা হাউমাউ করে কান্না করছে। লক্ষ্মীকে সে আসলেই নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছে, তাই তার খুব ভয় হচ্ছিল যে বাচ্চাটা আদৌ বাঁচবে কিনা। তখন গায়ত্রী গিয়ে তাকে শান্ত করে। প্রত্যেকটা মানুষই অনেক টেনশন করছিল। টানা 32 ঘন্টা পর তাদের অপেক্ষার প্রহর শেষ হয়। লক্ষ্মীর অপারেশন সাকসেসফুল হয়, কিন্তু এতটুকু বাচ্চার যেহেতু এত বড় একটা অপারেশন হয়েছে,
তাই তখনও সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। তাকে অবজারভেশনে রাখা হয়েছিল। এরপর মিতালি আমিরদেরকে নিয়ে গেস্ট হাউসে ফিরে আসে একটু রেস্ট নেওয়ার জন্য। এমন সময় সেখানকার কেয়ারটেকার এসে মিতালিকে বলে, আপনার সাথে দুজন লোক দেখা করতে এসেছে, তারা লক্ষ্মীর ছেলেকে খুঁজছে। লক্ষ্মীর ছেলের নামটা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু মিতালি বুঝতে পারে। সে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে ঋতুব্রত এসেছে। তার সাথে লক্ষ্মীর অপারেশন করা ডক্টরও ছিল। মূলত আমিরের এমন দুঃসাহসিক কাজে ঋতুব্রত অনেক ইমপ্রেস হয়ে গেছে, তাই সে আদর করে আমিরের নাম দিয়েছিল লক্ষ্মী ছেলে। আর এই নামটা শুধুমাত্র মিতালিই জানত। তবে ঋতুব্রত যে এভাবে হঠাৎ চলে আসবে সেটা মিতালি জানত না। ঋতুব্রত আমিরের সাথে যোগাযোগ করে সেখানে পৌঁছে যায়। লক্ষ্মীর অপারেশন যে ভালোভাবে হয়ে গেছে এটা নিয়ে সবাই খুব খুশি ছিল। তাদের অর্ধেক যুদ্ধ হয়ে গেছে, বাকিটা জয় হবে যখন তারা সুস্থ অবস্থায় লক্ষ্মীকে তার মায়ের হাতে তুলে দিতে পারবে। তো এই অর্ধেক জয় উপলক্ষে তারা সেলিব্রেট করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে একটা মাস পার হয়ে যায়। লক্ষ্মী এখন তার 2 হাত নিয়ে সুস্থ এবং স্বাভাবিক আছে, আর তাকে দেখে আমিরাও মনের স্বস্তি পেয়েছে। এখন শুধু লক্ষ্মীকে তার ঠাকুর ঘরে পৌঁছে দেওয়ার পালা। জয়ের সাথে ওই গ্রামের একটা ছেলের পরিচয় ছিল। ছেলেটার মন মানসিকতা খুবই ভালো। সে লক্ষ্মীর ব্যাপারে সবকিছুই জানত। তাই জয় তার মাধ্যমে লক্ষ্মীর বাড়িতে খবরটা পাঠায় যে লক্ষ্মী জীবিত আছে এবং সুস্থ আছে। লক্ষ্মী সুস্থ আছে শুনে লক্ষ্মীর মা ভীষণ খুশি হয়, কিন্তু হরেন এটা মানতে চায় না যে লক্ষ্মী এখনো বেঁচে আছে। তাই সে সেই ছেলেটির গালে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। লক্ষ্মীর মা এটা নিয়ে ভয় পাচ্ছিল যে তারা লক্ষ্মীকে ফিরিয়ে দিয়ে যাবে কিনা। ছেলেটা বলে, তুমি চিন্তা করো না, তোমার লক্ষ্মীকে তারা ফিরিয়ে দিয়ে যাবে, তোমার বাচ্চাকে তারা নিয়ে গিয়ে কি করবে। এতটুকু বলেই ছেলেটা সেখান থেকে চলে যায়। তবে তার কাছ থেকে লক্ষ্মীর খবরটা পেয়ে লক্ষ্মীর মায়ের মনের মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স আসে। সে মনে মনে ডিসিশন নেয় তার মেয়ের জন্য সে লড়াই করে যাবে। এদিকে আমিরা এটা নিয়ে ডিসকাস করছিল যে লক্ষ্মীকে নিয়ে গ্রামে কে যাবে। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে লক্ষ্মীকে গ্রামের লোকেরা অ্যাকসেপ্ট করবে কিনা, কারণ এখন তো আর লক্ষ্মীর ঈশ্বরের মতো 4টি হাত নেই। তবু আমিরের মনে কনফিডেন্স ছিল যে গ্রামের লোকেরা বড়জোর একটু গালিগালাজ করতে পারে, এর থেকে বেশি কিছুই করবে না। অনেক ভাবনা চিন্তার পর তারা ডিসিশন নেয় যে লক্ষ্মীকে পৌঁছে দিতে আমিররাই যাবে, কারণ লক্ষ্মীকে বাঁচানোর মূল উদ্যোক্তা তারাই ছিল। তাই লক্ষ্মীকে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও তাদেরই। কিন্তু মিতালি বিষয়টাতে একটু আপত্তি জানায়। সে বলে সেখানে যে কোনো ধরনের সমস্যা হতে পারে, তাই একজন বড় মানুষকে ওদের সাথে নেওয়া উচিত। সেটা শুনে ঋতুব্রত বলে, সমস্যা নেই, সেখানকার লোকাল ওসি আমার পরিচিত, আমি তাকে জানিয়ে দিলে ওরা আমিরদের সাথে পুলিশ পাঠিয়ে দেবে। পুলিশের কথা শুনে মিতালি আর আপত্তি করে না। এমন সময় জয় হঠাৎ লাফিয়ে উঠে বলে, আমি বাদ যাব কেন, আমি ওদের সাথেই যাব। তখন সবাই জয়কে সাথে নিতে রাজি হয়ে যায়। এরপর মিতালি বলে, তোমরা বাচ্চাটাকে সামলাতে পারবে না, গোপাকেও সাথে নিয়ে যেতে হবে। তারা যখন এসব বিষয় নিয়ে ডিসকাস করছিল তখন গোপা আড়াল থেকে সবকিছু শুনে ফেলে। ঋতুব্রত খেয়াল করে যে গোপা মুখ কালো করে দাঁড়িয়ে আছে। আসলে সেই কয়েকদিনে লক্ষ্মীকে নিজের মেয়ে বানিয়ে নিয়েছিল, আর এখন মেয়েটাকে ছেড়ে দিতে হবে ভেবেই বেচারির মন খারাপ হয়ে যায়। কিন্তু কি আর করার, লক্ষ্মীর মাও তো অনেক আশা নিয়ে তার মেয়েটাকে তাদের হাতে তুলে দিয়েছিল, তাই তাকে ফেরত না দিয়েও কোনো উপায় নেই। তাই বেশি না ভেবে তারা পরদিনই রওনা হয় লক্ষ্মীর বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছানোর পর তাদের সাথে সেখানকার লোকাল পুলিশরা যুক্ত হয়। তাদের নিয়ে আমিররা চলে যায় লক্ষ্মীর বাড়িতে। তবে পুলিশদেরকে সাথে দেখে যাতে কেউ ভয় না পায়, তাই আমির তাদেরকে বাড়ির বাইরেই ওয়েট করতে বলে। এরপর তারা বাড়িতে ঢোকার সাথে সাথে লক্ষ্মীর পরিবারের সবাই বাইরে বেরিয়ে আসে। তখন আমির সবার সামনে হাত জোড় করে বলে, আমাকে সবাই ক্ষমা করুন, আমি জোর করে আপনাদের বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছি, কিন্তু বাচ্চাটাকে এভাবে না নিয়ে গেলে সে বাঁচত না। আমরা লক্ষ্মীর অপারেশন করিয়ে তাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে এসেছি। তার কথা শুনে লক্ষ্মীর মা ভীষণ খুশি হয়। তখন হরেন দ্রুত রায়বাড়িতে ফোন করে জানায় যে কলকাতার ওই ডক্টরেরা লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে এসেছে। এরপর যখন গায়ত্রী লক্ষ্মীকে তাদের সামনে নিয়ে আসে তখনই বাধে আসল ঝামেলা। লক্ষ্মীর বাবা আর দাদা কোনো মতেই মানতে চায় না যে এটাই তাদের লক্ষ্মী, কারণ তাদের লক্ষ্মীর তো 4টা হাত ছিল, আর এই মেয়ের তো মানুষের মতো 2টো হাত। লক্ষ্মীর বাবা বলে, এটা যে আমাদেরই লক্ষ্মী তার প্রমাণ কি, যাকে তাকে তো আর আমি নিজের মেয়ে বলে মেনে নিব না। তখন আমির বলে, নিজের বাচ্চাকে কেউ না চিনে থাকতে পারে, এটা তোমাদেরই লক্ষ্মী, আগে 4টা হাত ছিল, এখন মানুষের মতো 2টো হাত, ওর গায়ে অপারেশনেরও দাগ আছে, ভালো করে দেখে নাও। কিন্তু তার কথা কেউই মানতে চায় না। তাদের একটাই কথা, 4 হাতের লক্ষ্মীকে তারা নিয়ে গিয়েছিল,
তাই 4 হাতের লক্ষ্মীকেই তাদের ফেরত চাই। এসব দেখে জয় রেগে গিয়ে বলে, তোমাদের মেয়েকে ওরা নিজের খরচে সুস্থ করে ফিরিয়ে এনেছে, আর তোমরা অযথা ঝামেলা কেন করছো? বাচ্চাটাকে সুস্থভাবে বাঁচতে দাও। কিন্তু হরেন তার কথা মানতেই চায় না, উল্টো তার সাথে ঝগড়া শুরু করে দেয়। সেটা দেখে লক্ষ্মীর মা এবার রেগে গিয়ে তার শ্বশুরের সাথে ঝগড়া করতে শুরু করে। এতদিন যে মেয়েটা তার শ্বশুরবাড়ির লোকদের দিকে মুখ তুলেও তাকানোর সাহস পায়নি, সে আজ নিজের বাচ্চার জীবনের জন্য সবার সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে গেছে। মেয়েটা চিৎকার করে বলতে শুরু করে, তোমরা এতদিন আমার আর আমার মেয়েটার উপর অনেক অত্যাচার করেছো, কিন্তু আর আমি সহ্য করব না। আর আমার মেয়ে কোথায় থাকবে, কিভাবে থাকবে, সেটা আমি ডিসিশন নিব, কারণ আমি ওর মা। এই কথা শুনে তার বাড়ির লোকেরা ভীষণ ক্ষেপে যায়। লক্ষ্মীর বাবা তাকে মারধর করে ঘরের ভেতর আটকে রাখে। লক্ষ্মীর মা চিৎকার করে কাঁদতে থাকে আর বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু কারোরই সাহস হয় না গিয়ে দরজাটা খুলে দেওয়ার। লক্ষ্মীর মাকে আটকে রেখে সবাই আমিরদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন আমির গায়ত্রীদের দ্রুত লক্ষ্মীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। গায়ত্রী এতে রাজি হচ্ছিল না। সে চাচ্ছিল বাচ্চাটাকে তার মায়ের হাতে তুলে দিতে, কিন্তু সেই সুযোগটা তাদের হয় না। সেখানে থাকলে বড় কোনো বিপদ হতে পারে। সেই ভয়ে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। এমন সময় রাজীব তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা আমিরদেরকে ঘেরাও করে রাখে আর তাদের মধ্যে কয়েকজনকে গিয়ে পুলিশকে বলে কয়ে ফেরত পাঠিয়ে দেয়। সেই সময় আমিররা সবাই মিলে রাজীবকে সবকিছু খুলে বলে। তাকে বোঝানোর চেষ্টা করে যে লক্ষ্মীর অপারেশন করাটাই তার জন্য সব থেকে বেটার ছিল, কিন্তু রাজীব কোনো মতেই তাদের কথা মানতে চায় না। তার তো আমিরের উপর আগে থেকেই রাগ ছিল। তাই সেই সূত্র ধরে সে হরেনকে বলে, একটা মুসলমান ডক্টর আমাদের লক্ষ্মীকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসা করেছে, এটা ধর্ম হলো নাকি অধর্ম? হরেন তখন ভয়ে ভয়ে বলে, অধর্ম হয়ে গেছে। তখন আমির তাকে বোঝানোর চেষ্টা করে যে একজন ডক্টর কখনোই ধর্ম অধর্ম বিচার করে না, তার কাছে মনুষ্যত্বই আসল ধর্ম। জয়ও রাজীবকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সে তার লোকদের নিয়ে লক্ষ্মীর গায়ের কাপড় সরিয়ে চেক করে। এরপর বাচ্চাটাকে লক্ষ্মীর বাবাকে দেখিয়ে বলে, ভালো করে দেখো, এটা কি তোমার সেই লক্ষ্মী যার জন্য হাজার হাজার মানুষ তোমার বাড়িতে ভিড় জমিয়েছিল, তোমার বাড়িতে দর্শনার্থীর লাইন লেগে গিয়েছিল? রাজীবের কথার ধরন শুনে লক্ষ্মীর বাবা ভয় বলে দেয়, না, এটা আমার সেই লক্ষ্মী না। তখন রাজীব লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে যেতে বলে। আমি তখন রাজীবকে লক্ষ্মীর মেডিকেল রিপোর্ট দেখিয়ে লক্ষ্মীর সত্যতা প্রমাণের চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সে কোনোভাবেই আমিরের কথা শুনতে রাজি ছিল না। এর পেছনে অবশ্য অন্য একটা কারণ ছিল। মূলত রাজীব নিজেও ধর্মে কর্মে এতটা বিশ্বাস করত না, তার উপর আবার নিচু জাতের একটা পরিবারের 4 হাতওয়ালা লক্ষ্মীর জন্ম, ব্যাপারটা কখনোই সে হজম করতে পারেনি। কিন্তু সেদিন নিজ চোখে লক্ষ্মীকে দেখে তখন তার মন পরিবর্তন হয়, তবে ভালো দিকে নয়, খারাপ দিকে। তার মাথায় একটা যুগান্তকারী আইডিয়া আসে। সে জীবন্ত লক্ষ্মীর নামে ব্যবসা করার ডিসিশন নেয়। প্রথমে লক্ষ্মীর এই অদ্ভুত বৈশিষ্ট্যের ব্যাপারে গ্রামের বাইরে কেউই জানত না। বাইরে তো দূরের কথা, গ্রামের ভেতরেই অনেকে জানত না। কিন্তু রায়বাড়ির লোকেরা যখন বিষয়টা জানতে পারে, তখন তারা এটাকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। রাজীব সারা মহল্লা এবং মহল্লার বাইরে প্রচার করে দেয় যে তাদের এলাকায় সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরের জন্ম হয়েছে। এটা শুনে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসতে শুরু করে লক্ষ্মীকে দেখার জন্য। তখন রাজীব গ্রামের বড় বড় পুরোহিতদের লক্ষ্মীর বাড়িতে বসিয়ে দেয় আর সেটাকেই একটা মন্দির বানিয়ে দেয়। এরপর থেকে প্রতিনিয়ত হাজার হাজার লোক লক্ষ্মীর বাড়িতে ভিড় জমাতে থাকে আর সেখান থেকে দক্ষিণার নামে লক্ষ লক্ষ টাকা আয় হতে থাকে। রাজীবের এই বিনা পুঁজির ব্যবসা বেশ ভালোই চলছিল। সে ওই জায়গা থেকে 1 টাকাও কাউকে দিত না, পুরোটাই রায়বাড়ির ফান্ডে জমা হতো। কিন্তু আমিররা এসে তাদের সব প্ল্যান নষ্ট করে দেয়, তাদের রমরমা ব্যবসাটা বন্ধ করে দেয়। সেই কারণেই মূলত আমিরের উপর তার এত বেশি রাগ। সেই রাগ ওঠানোর জন্যই তারা আমিরকে ধরে নিয়ে যায় একটা নির্জন জায়গায়। জয় তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। গায়ত্রীরা তখন লক্ষ্মীকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। তাই জয় দ্রুত গায়ত্রীকে ফোন করে বিষয়টা জানায়, আর গায়ত্রীর সাথে সাথেই মিতালিকে ফোন করে। কিন্তু কলকাতায় বসে কোনো অ্যাকশন নিতে হলে তাদের তো একটু সময় প্রয়োজন। সেই সময়টাই আসলে আমিরের হাতে ছিল না। তারা আমিরকে ধরে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করে, তার উপর পাশবিক নির্যাতন চালায়। এরপর তাকে আধমরা অবস্থায় ফেলে রেখে যায় জঙ্গলের ধারে। তারা ভেবেছিল আমির হয়তো মারা গেছে, কিন্তু সৌভাগ্যবশত বেচারার শ্বাস প্রশ্বাস তখনও চলছে। সেদিন বিকেলে একটা বাচ্চা খেলতে গিয়ে আমিরের ওই আধমরা বডিটা দেখে ভয়ে চিৎকার করে উঠছে। আর এই দৃশ্যটাই আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। বাচ্চাটা চিৎকার করে লোকজন জড়ো হয় আর তারা এসে আমিরকে সেখান থেকে উদ্ধার করে।
এরপর বেশ কয়েক বছর কেটে যায়। একদিন মিতালিরা সবাই মিলে আমিরের সাথে দেখা করার জন্য রওনা হয়। ওই ঘটনার পর আমির তার পুরো ফ্যামিলি সহ তাদের ফার্ম হাউসে শিফট হয়ে গিয়েছিল। কলকাতা থেকে অনেক দূরে ছিল জায়গাটা, তাই সবাই মিলে বড় একটা গাড়ি নিয়ে আনন্দ করতে করতে আমিরের বাড়ির দিকে যেতে শুরু করে। আনন্দ করার দুটো রিজন ছিল, একটা হচ্ছে সেদিন আমিরের জন্মদিন, আর দ্বিতীয়টা আপনারা একটু পরেই জানতে পারবেন। সেখানে পৌঁছে গায়ত্রী সোজা চলে যায় আমিরের সাথে দেখা করতে। এখানে একটা ব্যাপার শুরু থেকে লক্ষ্য করা যায় যে গায়ত্রীর সাথে আমিরের সম্পর্কটা অন্যান্য বন্ধুদের তুলনায় একটু ভিন্ন ছিল। হয়তো তারা দুজন দুজনকে অনেক পছন্দ করত, কিন্তু ধর্মবিভেদের কারণে সেটা কখনোই প্রকাশ হয়নি। যাই হোক, আমিরকে দেখে গায়ত্রীর মনের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, কারণ এই আমির তাদের সাথে থাকা বুদ্ধিমান, এনার্জেটিক আর দুঃসাহসী ছেলে ছিল না। রাজীবরা তার এত বাজে অবস্থা করে ফেলেছিল যে বেচারা আর কখনোই হুইল চেয়ার থেকে ওঠার সুযোগ পায়নি। শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই অস্বাভাবিক হয়ে পড়েছে সে। হয়তো আর কখনো সে স্বাভাবিক হতেও পারবে না, কিন্তু সবকিছু বুঝতে পারত, শুধু ভালোভাবে রিয়্যাক্ট করতে পারত না। তো গায়ত্রী তাকে বাইরে নিয়ে যায় সবার সাথে দেখা করানোর জন্য। সেখানে আমিরের জন্য তার জীবনের সব থেকে বড় সারপ্রাইজ ওয়েট করছিল, আর সেই সারপ্রাইজটা হচ্ছে লক্ষ্মী। সেদিন লক্ষ্মীকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পর গোপা তাকে নিজের মেয়ের মতো লালন পালন করে। লক্ষ্মীর মা গ্রামের পরিবারের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে মারা যায়। বর্তমানে গোপার নিজেরও একটা সন্তান আছে, কিন্তু লক্ষ্মীর প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। সে লক্ষ্মীকে সবার কাছে নিজের বড় মেয়ে হিসেবেই পরিচয় দেয়। লক্ষ্মীর বয়স এখন 4 বছর। তাকে দেখে আমির ভীষণ ইমোশনাল হয়ে যায়। এতগুলো বছরে আমিরের সাথে লক্ষ্মীর কখনোই দেখা হয়নি, কিন্তু সবার মুখে আমিরের কথা শুনে লক্ষ্মী তাকে ঠিকই চিনে ফেলে। এরপর আমির তাকে ইশারা করে তার কাছে ডাকলে মেয়েটা গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে গিয়ে তার হাতটা ধরে, আর তখনই আমির বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। তাদেরকে দেখে মিতালিও অনেক ইমোশনাল হয়ে যায়। তখন ঋতুব্রত তাকে সামলে নেয়। একটা অচেনা বাচ্চা মেয়ের কারণে তাদের দুজনের সম্পর্কটাও একদম আগের মতো সুন্দর হয়ে গিয়েছিল। তারা আবারও কাছাকাছি চলে এসেছিল। এরপর তারা সবাই মিলে আমিরের জন্মদিন সেলিব্রেট করে, আর এখানেই এই অসাধারণ অ্যান্ড ইমোশনাল গল্পটা শেষ হয়ে যায়।